বাজে 6:25 আর আজকে আমাদের সেকেন্ড মানে 2025-এর সেকেন্ড ট্যুর শুরু হচ্ছে। কোথায় যাব সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। অনেকটাই সকালবেলা উঠতে হয়েছে আর তাড়াতাড়ি আমরা আজকে বেরোবো, আমাদের গাড়ি চলে আসবে। আর এই ট্যুরটায় কে কে আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আর বেশি ভাট বকবো না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, ওদিকে সবাই মোটামুটি বেরিয়ে গেছে। এবার গাড়ি এসেছে কিনা আমি এখনও জানি না। তো আগে ওখানে যাব, গাড়ির ওখানে যাব, তারপরে ওখান থেকে কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওটা কীরকম কী হবে আমি জানি না, কারণ যেখানে যাচ্ছি সেখানে ব্যাপারে আমি সত্যি খুব একটা সার্চও করিনি। সবার মুখে শুধু শুনেছি, যাওয়ার কোনো ইচ্ছেও ছিল না, কিন্তু যখন যাওয়া হচ্ছে তারা তো ভীষণ মজা করব আর সেটা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর কী উপলক্ষে যাওয়া হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো এখন আমাদের জার্নিটা আমরা শুরু করতে না করতেই বাহ, একই দৃশ্য! নিউ টাউনের বুকেই চলে এসেছে দুয়ারে দীঘা। কি অসাধারণ জিনিস, তাই না? এই দীঘার সমুদ্র পেরিয়ে এখন আমরা চলেছি গদখালি। গদখালি কোথায় পড়ে? ক্যানিং ডিস্ট্রিক্ট। আর ক্যানিং ডিস্ট্রিক্ট মানেই আমরা সবাই জানি সুন্দরবন। তাই আমরা গপুকে নিয়ে আজকে চলেছি সুন্দরবনের উদ্দেশ্যে। এই জার্নিটা আমাদের ছিল একটা বার্থডে সেলিব্রেশন উপলক্ষে। কার বার্থডে সেটা তো পরেই আপনারা বুঝতে পারবেন। তো আমরা সেই দিন 8টার সময় জার্নি শুরু করেছিলাম এবং গদখালি পৌঁছেছিলাম তখন বাজে প্রায় 11টা। এত বৃষ্টির মধ্যে একটু দেরি হয়েই গেছে। এই 11টার সময় পৌঁছে গদখালিতে ওখানে আমাদের কিন্তু বোট অপেক্ষা করছিল। এদিকে ঘাটে গিয়ে তো আমরা বেশ সমস্যার মধ্যে পড়লাম, এত বোটের মধ্যে নিজেদের বোট আর খুঁজে পাচ্ছি না। ফাইনালি আমাদের বোট দেখা গেছে এবং আমরা বোটে উঠব। অ্যাকচুয়ালি সুন্দরবন নিয়ে আমার কোনো উৎসাহই ছিল না, কারণ আমি জানি আমার এখানে ভীষণ খুব একটা মজা হবে না, কারণ আমি একটু বেশি ছটপট করি আর আমি এক জায়গায় বসতে পারি না। আর এই বোটে মানে আমাকে এক জায়গাতেই বসে থাকতে হবে, এটাই সবথেকে বোরিং ব্যাপার ছিল। তো যাই হোক, কিছু করার নেই, এটা মেনে নিতে হবে। এবার চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কার বার্থডে ছিল। ইনি আমাদের পাশের বাড়ির আঙ্কেল, ওনার বার্থডে সেলিব্রেশনে আমাদের এই ট্যুরটা করা। এবার চলুন আপনাদের সঙ্গে বোট ট্যুরটা সেরে নিই। এটার গ্রাউন্ডেই ছিল এরকম একটা ঘর টাইপের, যেখানে 6খানা বেড ছিল, ডাবল বেড। তার সাথে ছিল ওয়াশরুম, তার সাথে ছিল একটা চেঞ্জিং রুম এবং তার পাশে ছিল কিচেন, যাতে আপনি খুব কমফোর্টেবলি এই বোটে জার্নি করতে পারেন। কারণ সুন্দরবনে আমরা সবাই জানি আমাদের বেশিরভাগ সময়টাই বোটে কাটাতে হয়, তাই এই রকম ব্যবস্থাপনা কিন্তু ওনারা করেই রেখেছেন। এখন যে গ্রামটা আমরা দেখতে পাচ্ছি, যদিও এটা জঙ্গল টাইপেরই লাগছে, কিন্তু এটা হচ্ছে বাঁধের পাশে একটা গ্রাম, যে গ্রামটার নাম হচ্ছে বিধবা পাড়া, যেটি এখন বলা হয় জেলে পাড়া। অ্যাকচুয়ালি এই গ্রামটায় হচ্ছে সেই সব বিধবারা থাকে যাদের স্বামীরা মধু সংগ্রহ করতে গিয়ে বা মাছ ধরতে গিয়ে বাঘের পেটে গেছেন, তারা এখানে থাকেন। মানুষের বসবাস যখন হয়েছে তারপর থেকে এদিকে কিন্তু কোনো পলি জমতে পারে, মানে যেহেতু বাঁধ দেওয়া হয়ে গেছিল পলি জমে। এই জন্য দেখবেন আমরা যে জঙ্গলে যাব, জঙ্গলের ল্যান্ডগুলো দেখবেন অনেকটা উঁচুতে, কিন্তু এখন আমাদের এই ল্যান্ডগুলো কিন্তু অনেকটা ডাউন। মিনিমাম যে এই যে জলের স্তরটা দেখছেন 5 থেকে 7 ফুট জলের মানে নিচে কিন্তু আমাদের ওই মানে যে বসবাস করা ল্যান্ড আছে। আমরা মানুষ কিন্তু প্রায় 10 ফুট মানে হাইট জোয়ারে প্রায় 10 ফুট জলের নিচে ঘুমায় সবাই। মানে যদি জল কোনোভাবে যদি বাঁধটা ভেঙে যায় মিনিমাম 10 ফুট জল হয়ে যাবে। তো দাদার কথা শুনে বুঝতেই পাচ্ছেন এখানকার মানুষজনদের জীবনযাত্রা কীরকম, কি দুর্বিষহ ওদের জীবনযাত্রা। আর আমাদের অবস্থা এটাই যে একেই তো বর্ষাকাল, তার মধ্যে নদীর জল টই টই করছে,
একেই তো জোয়ার, তার মধ্যে আকাশের মুখ ভার, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। আমরা তখন ভাবছি আমরা তো 3 দিনের জন্য মাত্র এসেছি, ফিরেও যাব, কিন্তু এখানকার মানুষজন কিভাবে যে জীবনযাত্রা অতিবাহিত করছে সেটা ভেবেই নিজেদেরই গায়ে কাঁটা দিয়ে উঠছে। এবার আসি কিছু জরুরি তথ্য দিয়ে দিই। সেটা হচ্ছে এই বর্ষাকালে যারাই সুন্দরবন আসেন তারা পার্টিকুলারলি একটি রিজনে আসেন, সেটা হচ্ছে ইলিশ উৎসব। এই ইলিশ উৎসবে কিন্তু সুন্দরবনে বেশ একটা রাশ থাকে। তো সেটা আমি বলবো, যেটা আমাদের সঙ্গে ঘটেছে সেটাই আমি বলবো। সেটা জানতে গেলে ভিডিওটা স্কিপ করা যাবে না, ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে আর নিজেদের সতর্ক হতে হবে। এদিকে এতক্ষণ জঙ্গল দেখতে দেখতে হঠাৎই এই দিকে চোখ পড়লো। কি অসাধারণ দৃশ্য না! আমাদের কলকাতায় এই ইট পাথরের দুনিয়াতে এইটা এখন আর চোখেই পড়ে না। এইটা কিন্তু বেশ উপভোগ করলাম আমরা। এদিকে ভাটার চড়ায় পাখিরা নিজেদের দিনের শেষের খাওয়ারটুকুও খেয়ে চলে যাচ্ছে। সন্ধে নামছে, বোঝাই যাচ্ছে পাখিরা নিজেদের বাসায় ফিরছে। কি অসাধারণ দৃশ্য, তাই না? যেগুলো আমরা এই কলকাতায় এখন এত বাড়ি ঘরদোর হয়ে যাওয়াতে এইগুলো এখন আর চোখেই পড়ে না। পাখির কিচিরমিচির শব্দও শোনা যায় না। তার সাথে এই জাহাজগুলো নিজেদের কাজ সেরে এবার নিজেদের গন্তব্যে ফিরছে। প্রথম দিন আমাদের সেরকম কিছুই ভিউ পয়েন্ট ছিল না, কিন্তু দিনের শেষে আমরা যাব এখানকার বনবিবি বা বনদেবী মন্দিরে। সেটা হয়েই আমরা আজকে লজে ফিরব। তো এখন আমরা চলেছি বনবিবি বা বনদেবীর মন্দিরে। কি অপূর্ব লাগছে! এত প্রাকৃতিক সৌন্দর্য তো আমাদের কলকাতায় পাওয়া যায় না। যাই হোক, এখানে এই বর্ষাকালে কিন্তু চারিদিক এরকম জলই থাকে সারা জায়গায়। এখানে আরও একটা জিনিস ছিল, চারিদিকেই যেদিকেই তাকাচ্ছি সেদিকে খোলা আকাশ, এদিকে জল, ওদিকে হচ্ছে শুধু জঙ্গল আর জঙ্গল। বেশ ভালো লাগছিল, অ্যাডভেঞ্চার লাগছিল, কিন্তু বোটে গেলেই আমার বিরক্ত লাগছিল, বোরিং লাগছিল। তো এটাই হচ্ছে এখানকার বনবিবি বা বনদেবীর মন্দির। যেই বনবিবি বা বনদেবীর মন্দিরে পুজো করেই কিন্তু জেলেরা মাছ ধরতে বেরোয় বা মধু সংগ্রহ করতে বেরোয়। চলুন এখানকার পুরোহিতের মুখেই শুনে নিই এই বনবিবি বা বনদেবীর ইতিহাস। এই যে মন্দির দেখছেন, একদিকে আছে শিব মন্দির, আর এই যে দেখছেন বনবিবি সাজামণি একটা মন্দির, বজরঙ্গলী মন্দির। যারা সাধারণ মানুষের তাদের জন্য এই মন্দিরটা হয়েছে। আমি এই মন্দিরে পুরোহিত, আমার নাম আছে সততা লোকে। এই যে বনদেবী দেখছেন, যারা সনাতনী তাদের কাছে বনদেবী, আর যারা মুসলিম তাদের কাছে বনবিবি। বনবিবি শাহজাহাঙ্গীর এনারা ভাই বোন, যমজ ভাই বোন। এনার বাবার নাম ছিল ইব্রাহিম, আর ইব্রাহিমের বাড়ি ছিল মক্কাতে। আর ইব্রাহিমের দুটো বিয়ে, প্রথম বিয়ের কোনো সন্তান ছিল না, তাই উনি সন্তানের জন্য বিয়ে করেন বনবিবি শাহজাহাঙ্গীর, ওনাদের সন্তান। আর ওনার আগের স্ত্রী ছিল, তার নাম ছিল ফুলবিবি। ওই ফুলবিবি এনাদেরকে সহ্য করতে পারতেন, এনার মা আর এই বনবিবি শাহজাহাঙ্গীর এই বাচ্চাদের সহ্য করতে পারতেন না বলে বাড়ি থেকে বের করে দেয়।
বের করে দিলে ঘুরতে ঘুরতে ওরা জঙ্গলে আশ্রয় নেয়, জঙ্গলেই থাকে। আর এই দক্ষিণ রাজ্যে ইনি একমাত্র সনাতনী, এনার নাম আছে দক্ষিণ রায়। রায়দিঘি এনার বাড়ি ছিল, রায়দিঘি ওই বাড়ি থেকে ইনি একটা রাজ্যের রাজা ছিল, কিন্তু রাজ্যের মানুষের এবারে প্রচুর অত্যাচার করতো, মানে এতটাই অত্যাচার করতো যে ও যে পথ দিয়ে যেত সে পথে কোনো মানুষ যেত না, মানুষ বেরোতো না ভয়ে। আর ওই রাজ্যে একটা মনে ঋষি ছিল, গাছের নিচে বসে জপ বা ধ্যান করতো, কিন্তু ওই বারবার যখনই বসতো তখনই এই দক্ষিণে ওর উপরে আঘাত করতো। তখন ওকে একটা অভিশাপ দেয়, বলতে তুই সাধারণ মানুষের দায়িত্ব নিয়েছিস, দায়িত্ব মতো কাজ করছিস না এবং আমার উপরে অত্যাচার করছিস, তা আমি এটা সহ্য করবো না। তাই ওকে একটা অভিশাপ দেয়। অভিশাপটা দিল যে হিংস্র পশু হয়ে যায়, বাঘরূপ ধারণ করে ও হিংস্র পশুর বাঘরূপ ধারণ করে ও জঙ্গলে প্রবেশ করে। জঙ্গলে যারা মাছ কাঁকড়া বনমধু যারা সংগ্রহ করতে যায় তাদের উপরও আক্রমণ করে। এবার ঘোনা সাথে বলে আপনি তো মহরে যেত মৌমধু সংগ্রহ করতে, জঙ্গলে যেত, কিন্তু দীর্ঘদিন মৌমধু পায় না। এবার মা বাবাতে খুব চিন্তায় ছিল। এবার চিন্তা করতে করতে ও যে নৌকায় নিয়ে গেছে সেই নৌকায় ও ঘুমিয়ে যায়। ঘুমিয়ে গেলে অর্ধরাত্রে ওই দক্ষিণে আমাকে স্বপ্ন দেখাচ্ছে, তুই তো আসিটা চলে যাস, কিছুই তো পাস নি, তবে আমার কথা শুনলে তুই সব পাবি। তা বলে কি কথা? বলছে তোর নৌকায় যে বাচ্চাটা আছে ঢুকে, এই কুমিরের বসে ঢুকে, এই ঢুকেকে আমার কাছে দিতে হবে, আমি ওকে খাবো। তা ও তখন চিন্তা করতে করতে বিশাল চিন্তা করবে যে আমি কি করবো এখন, দক্ষিণায় তো আমাকে এই কথা বলেছে। এখন ওই চিন্তা করতে করতে অনেকটা সময় কেটে গেল। কেটে যাওয়ার পরে নৌকার যে মেন মাঝি বললো যে আমার তো প্রচুর লেগেছে, কি করবো? তখন ঘোনা চাষা বলে ঠিক আছে আমি যাই, একটু রান্না করতে যাই। রান্না করতে গিয়ে জ্বালানি কাঠ নেই। তখন এই দুটিকে বলে, দুটি একটু জ্বালানি কাঠ নিয়ে আয়, সবাই ক্লান্ত, আমি একটু রান্না করবো সবার জন্য। তা দুটি তখন বললো আমার মা যখন তোমার কাছে দিয়েছে আমার তখন জঙ্গলে নামতে বলেনি, তা তুমি বলছো? তা বলছে আমি বলছি যখন তুই যা, কোনো অসুবিধা হবে না। তখন ওই চাঁদার কথা শুনে ওই জঙ্গলে নামে। জঙ্গলে যে মুহূর্তে নেমে যায় নামিয়ে দেয়, সেই মুহূর্তে ও লোকালয়ে চলে যায়। দক্ষিণ ঘোনা চাষে চলে গেলে তখন দক্ষিণায় ওর উপরে ঝাঁপি পড়ে ওকে খাবে। তখন এই মা বড়বিকে স্মরণ করে, মা বড়বি ওর মায়ের রূপ নিয়ে এসে বাঘের হাত থেকে ওকে বাঁচিয়ে চারিদিকে জল কিভাবে মুছে দেবে। তাই ওই কালুবাজিকে ডাকে, মানে কুমিরকে ডেকে গ্রামের উদ্দেশ্যে বললো যে ওকে একটু গ্রামে ছেড়ে দিয়ে ওর মাকে চিন্তা করে। তাই ওই কুমিরের খুঁজে যখন ও ওঠে, যখন আস্তে আস্তে আসে, তখন গ্রামের লোক দেখে বললো অবাক যে কুমিরের উপরে একটা বাচ্চা, দেখি গল্পটাকে শুনি কিসের জন্য ওর কুমিরের উপরে আসে। তাই ও গ্রামে গিয়ে সব কথা বললো, মায়ের কথা বললো, মা আমার এরকম আমাকে মাঝি রাজার লড়াই করে, তাই আমার কুমিরের সাথে আমাকে গ্রামে পাঠিয়ে দিল। তখন সব কথা শোনার পর তখন গ্রামের মানুষ বিশ্বাস করলো যে যে বনই বলে একজন আছে রক্ষা করে, হিন্দু মুসলিম উভয়ে এই মাকে যা স্মরণ করেই যায় যাতে বিপদ না হয়। পৌষ সংক্রান্তি বা পয়লা মাঘে এই মায়ের স্মরণ করা হয়। এই বনবিবির মন্দিরে 3খানা কিন্তু মন্দির। বনবিবির সাথে রয়েছে হনুমানজির মন্দির একটা, আর একটা রয়েছে মহাদেবের মন্দির। এই বনবিবির মন্দির ঘুরে এবার আমরা গেলাম পাখিরালয়ে, যেখানে আমাদের লজ রয়েছে। এখানে আমরা আজকের রাতটা কাটাবো, আজকে না 2টো রাত কাটাবো। এই ঘাটের এই ব্রিজটা আমার খুব ভালো লেগেছে। 2 ধারে জঙ্গল এবং মাঝখান দিয়ে একটা ব্রিজ, যেটা দিয়ে আমরা চলেছি, এবং এই ব্রিজটা দিয়ে গ্রামের যে রাস্তা সেই রাস্তায় উঠব এবং সেখান থেকে আমাদের পায়ে হাঁটা ওই 5 মিনিটের রাস্তা আমাদের লজ। তো সেখানে আজকে আমরা যাব। এই ট্যুরটা আমাদের ছিল প্রায় 18 জনের, আর এই 18 জন আমরা গল্প করতে করতে আমাদের 5 মিনিটের রাস্তা মনে হচ্ছিল 3 মিনিটেই শেষ হয়ে গেল। আর তার সাথেই ছিল এই প্রাকৃতিক সৌন্দর্য। যাই হোক, আপনারা যখনই সুন্দরবন যাবেন, আপনারা যদি হোটেল বা লজ নেন, তাহলে দেখবেন সে একমাত্র এই পাখিরালয় এমন একটা জায়গা যেখানে
এই লজ বা হোটেল কিন্তু আছে। এবং আমাদের সবথেকে ভালো একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে এই পাখিরালয়তে যে হোটেলগুলো বা লজটা শুরু হচ্ছে, ফার্স্ট লজটাই ছিল O2, যেখানে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। চলুন এবারে O2 রিসর্টটা কেমন ছিল সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। একদম রোডের ওপরেই ছিল এই রিসর্টটা, ছিল একটা বড় লন এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কটেজ টাইপ ছিল, যেখানে ছিল ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর। এবার চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি রুমের ভেতরটা। রুমগুলো ছিল বেশ বড়, ছিল এসি আর ছিল দুটো ডবল বেড, মানে এক একটা ঘরে আপনারা 4 জন করে থাকতে পারবেন। ছিল একটা ড্রেসিং টেবিল আর একটা ওয়াশরুম, আর ওয়াশরুমটাও পরিষ্কার পরিচ্ছন্নই ছিল বেশ। তো আমরা হোটেলে ফিরেই তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিলাম, কারণ আমাদের বলা হয়েছিল যে তাড়াতাড়ি রেডি হয়ে আমাদের কমিউনিটি হলে যেতে হবে এবং সেখানে শুরু হবে ঝুমুর নাচ। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যারা আমার ভিডিওগুলো দেখছেন ভালো লাগছে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমার ভিডিওগুলো আগে আপনারা দেখতে পারেন। আর যারা অলরেডি আছো তারা কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না। ঝুমুর নাচ দেখে এবার আমাদের দ্বিতীয় দফায় সেলিব্রেশন শুরু হবে বার্থডের। এই সেলিব্রেশনটা বেশ ভালো ছিল, কিন্তু অভিজ্ঞতার দিক থেকে বলতে গেলে অনেক প্রবলেম ফেস করেছি, যেটা আপনাদের জানা খুব প্রয়োজন। সেটা আমি জানাবো পরের পার্টে জানাবো, কারণ এই পার্টে আমি জানাতে পারছি না। তো ভিডিওটা এই পর্যন্তই রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।